আর না করলে তোমার সাথে ঘুরবো, কি বলো? নীলা মনে মনে ঠিক এই কথাটাই জানতে চাচ্ছিল অনেকক্ষণ ধরে, তাই খুশি মনে জানালো, আচ্ছা সে দেখা যাবে, আপনি ক্যাম্পাসে আসুন কাল। শ্রাবণ হে বোধক সুরে উত্তর দিয়ে বলল, ওকে। আর ও হ্যাঁ শোনেন, আপনি কিন্তু পাঞ্জাবি পরে আসবেন। পাঞ্জাবি? পাঞ্জাবি পরা লাগবে? পহেলা বৈশাখে ছেলেদের লাল পাঞ্জাবিতে বেশি দেখা যায় বলে নীলাও শ্রাবণকে লাল পাঞ্জাবি পরে আসতে বলল, এবং সে কি পরবে জানতে চাওয়ায় শ্রাবণকে জানালো সে শাড়ি পরবে। তারপর এভাবে আরো কিছুক্ষণ কথা বলে দুজন বিদায় নিল। বিদায় নেওয়ার পর থেকে শ্রাবণ নীলার হঠাৎ দেখা করতে চাওয়ার কারণ খুঁজতে লাগলো, আর সম্ভাব্য কারণ হিসেবে যা পেল তাতেই তাকে সন্তুষ্ট দেখাচ্ছিল। তো আসসালামু আলাইকুম গাইস, খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে চলে আসলাম। এই গল্পটা হয়তো তোমাদের প্রথমে একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটা অনেক ইন্টারেস্টিং গল্প, তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি তোমরা শেষ পর্যন্ত শোনো। তো সবাইকে শোনার অনুরোধ রইলো, আর পরের পার্ট লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সকালে শ্রাবণ ক্যাম্পাসে গিয়ে পৌঁছানোর কিছুক্ষণ আগে নীলা এসে হাজির। বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। শ্রাবণ নীলাকে দেখে অনেকক্ষণ তাকিয়েছিল এক দৃষ্টিতে। নীলার কপাল বেয়ে তখনও কিছু চুল আসা যাওয়া করছিল। শাড়ির সাথে রং মিলিয়ে ব্লাউজ, হাতে রেশমি চুড়ি, এ যেন এক অন্য নীলাকে দেখছে শ্রাবণ, ঠিক তার মনের নীলাকে। শ্রাবণের এভাবে তাকিয়ে থাকা খেয়াল করেছিল নীলার এক বান্ধবী। সে অন্য সবাইকে ইশারায় শ্রাবণকে দেখালো। তখনও শ্রাবণ বুঝতে পারেনি তাকে নীলার বান্ধবীরা পর্যবেক্ষণ করতেছে। সে যখন বুঝতে পারলো, নিজে ইতস্তত বোধ করে অন্যদিকে চোখ ফিরালো। নীলার বান্ধবীরা দুষ্টুমি করে নীলাকে আস্তে আস্তে বলতে লাগলো, যাও ভাইয়া দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। দেখতে অনেক সুদর্শন ছিল শ্রাবণ। পাঞ্জাবিতে শ্রাবণকে ঠিক তেমনই লাগছিল যেমনটা ভাবতো নীলাও তার প্রিয় মানুষকে নিয়ে। নীলার সামনে আসার পর শ্রাবণ বলেই ফেললো, তোমাকে অনেক সুন্দর লাগছিল। তখন নীলা বলল, কেন এখন লাগছে না? তখন শ্রাবণ বলল, লাগছে, তবে বান্ধবীদের মাঝে ভালো লাগছিল বেশি। তখন নীলা বলল, তাহলে ওখানে গিয়ে বসে থাকবো? তখন শ্রাবণ বলল, আমি কি জানি, তুমি আসতে বলছো তাই এসেছি। কথাটা নীলার আত্মসম্মানে লাগলো, তাই সে নিচের দিকে তাকিয়ে বলল, দুঃখিত আসতে বলার জন্য। শ্রাবণ তার কথার ভুল বুঝতে পেরে বলল, আরে কি হলো, এভাবে বলছো কেন? আমি তেমন কিছু বুঝাইনি। আচ্ছা চলো কোথাও গিয়ে বসি। নীলা কোনো কথা বললো না, কিন্তু শ্রাবণের সাথে হাঁটলো। পার্কে গিয়ে বসলো তারা। নীলা তখনও চুপ। শ্রাবণ বুঝতে পারলো কথাটা এমন ভাবে বলা তার মোটেও ঠিক হয়নি, এবং কথাটা নীলার কাছে অনেক অপমানের লেগেছিল। তাই সে অপরাধ বোধ নিয়ে বলল, আচ্ছা আমি দুঃখিত, আমি বুঝিনি যে তুমি কষ্ট পাবে, বুঝলে এভাবে বলতাম না। নীলা শান্ত স্বরে বলল, আপনি কেন দুঃখিত বলছেন, দোস্ত আমার, আপনাকে শুধু শুধু আনলাম। আচ্ছা আমি আবারও দুঃখিত। কথাটা বলে উঠে গেল শ্রাবণ। মিনিট 3 পর হাতে 2টি আইসক্রিম নিয়ে ফিরে এসে শ্রাবণ বলল, নাও আইসক্রিম খাও, রাগ কমে যাবে। কথাটা বলে একটা আইসক্রিম নীলার দিকে ধরিয়ে দিল। নীরবতা ভেঙে নীলা বলে উঠল, আইসক্রিম আমার অনেক প্রিয়, বুঝলে কিভাবে? বেশিরভাগ মেয়ের আইসক্রিম অনেক পছন্দের, এটা বোঝা অতটাও কঠিন না। তখন নীলা বলল, তাও ঠিক। তাদের কথার মাঝে হঠাৎ ফুলকুমারীর আগমন। নীলার দিকে তাকিয়ে মেয়েটি বলল, আপু একটা মালা নিবেন? নেয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও নীলা না বলে দিল। মেয়েটি আবারও অনুরোধ করলো নীলাকে। তখন শ্রাবণ মেয়েটির কাছে থাকা সবগুলো মালা থেকে খুঁজে সবচেয়ে সুন্দর সিগ্ন মালাটি নিল। মেয়েটা যেতেই নীলাকে বলল, শাড়ির সাথে বেলি ফুলের মালা খোপায় দিলে তোমাকে অনেক ভালো লাগবে। নীলা শ্রাবণের কথার বিপরীতে বলল, আচ্ছা পরে নিব। কিছুটা আদেশের সুরে শ্রাবণ বলল, পরে কেন, এখন না। শ্রাবণের দিকে তাকিয়ে নীলার উত্তর, এখন দিতে গেলে চুল এলোমেলো হয়ে যাবে। কয়েক সেকেন্ড চুপ থেকে শ্রাবণ বলল, ঠিক আছে, কিছু মনে না করলে আমি পরিয়ে দেই। না মানে কিছু বলতে গিয়েও কথা বাড়ালো না নীলা। তারপর শ্রাবণ নিজের মতো করে নীলার খোপায় বেলির মালা পরিয়ে দিল। অনেক ঘোরাঘুরির পর সেদিন নীলা শ্রাবণ একসাথে বাসায় ফিরল রিক্সা করে। প্রথম দিকে দুজনের মাঝে কিছুটা দূরত্ব থাকলেও পথ বাড়ার সাথে সাথে মাঝে দূরত্বটা চলে গেল। উঁচু নিচু জায়গায় একে অন্যের সাথে হালকা ধাক্কা দুজনের সমীকরণকে যেন আরো মধুর করে তুলল। বাসায় ফেরার পর নীলা সারাদিনের কথা বারবার ভাবলো। নিজে নিজে অনেক সমীকরণ মিলিয়ে হাসতে লাগলো। শ্রাবণও বুঝে গিয়েছিল তাদের মাঝে কিছু একটা হতে যাচ্ছে। এরপর থেকে তারা দুজন আরো ঘনিষ্ঠ হতে লাগলো। নীলা শ্রাবণকে সম্বোধন করা আপনির বাধা পেরিয়ে তুমিতে এলো। দুজন তাদের ছোট ছোট স্বপ্ন, ইচ্ছে আর নিত্যদিনের ভালো লাগাগুলো মিলাতে লাগলো। এ যেন ঘন বর্ষায় ভেসে আসা 2টি নীল পদ্মের একই সাথে থাকার আকুতি, একই সাথে বেশি বেড়ানোর প্রত্যাশা। স্বপ্ন বোনার দিনগুলোর শুরুর দিকে কথোপকথন ছিল এমন, আচ্ছা নীলা, আমাকে শাসন করতে পারবে? যদি তুমি নিজের খেয়াল না রাখো তখন বুঝতে পারবে। তখন শ্রাবণ আবার বলল, আর কেয়ার? নীলা বলল, কেউ অনুমতি দিলে পারবো না কেন? আচ্ছা শ্রাবণ, যদি কখনো মন খারাপ থাকে কি করবে তুমি?
তখন শ্রাবণ বলল, পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলবো ভালোবাসি। তখন নীলা বলল, আর? তখন শ্রাবণ বলল, কখনো বা মায়াবী কোনো পুতুল নিয়ে বলবো বাবুটা কিউট না। তখন নীলা বলল, পাগল একটা। তখন নীলা বলল, এসব করলে কি পাগলিটার মন ভালো হবে? অনেক অনেক ভালো হবে। অভিমান করলে ভাঙাতে পারবে? খুব পারবো। অফিসে যাওয়ার সময় শার্টের বোতাম মেরে দিবে কেউ। তখন নীলা বলল, দেওয়া যায়। কিছুদিনে আমাকে ঘুরতে নিয়ে যাবে কেউ। তখন শ্রাবণ বলল, নিব তো। কেউ আমাকে অধিকার দিবে তার কপালে রোজ চুমু খাওয়ার? তখন নীলা বলল, সত্যিকারের অধিকার দিতে হয় না, নিয়ে নিতে হয়, বুঝলেন মিস্টার? তখন শ্রাবণ বলল, জি ম্যাডাম। এভাবেই কথার পিঠে কথা বলে স্বপ্ন বুনতে লাগলো দুজন। তবু শ্রাবণের মনে ভয় কাজ করতো সবসময়, যদি নীলা হারিয়ে যায়। তাই সে আগেই তার সব অতীত বলবে বলে ঠিক করলো। দিনটি ছিল নীলার জন্মদিন। সেদিন শ্রাবণ তার মনের সব কষ্ট নীলার সাথে ভাগ করে নিতে চাইলো এবং নীলাকে নিজের মতো করে পেতে চাইলো। জন্মদিনে নীলার জন্য তার প্রিয় কিছু উপহার হিসেবে নিল, যেভাবে সে নীলাকে দেখতে চাইতো সব সময়। উপহারগুলো ছিল নীল শাড়ি, না লাল, নীল, হলুদ, বেগুনি রেশমি চুড়ি, পায়েল আর পছন্দের বেলি ফুলের মালা। নীলা পার্কের প্রতীক্ষায় ছিল শ্রাবণের। পরনে ছিল লাল শাড়ি, সেটাও শ্রাবণ বলে দিয়েছিল রাতে। শ্রাবণ নীলার কাছে গিয়ে নীলাকে বলল, একটু এদিকে ফিরত। নীলা উত্তর ছিল পাল্টা প্রশ্ন দিয়ে। কেন? মেয়েরা সোজাসুজি উত্তর দেওয়ার থেকেও খুব সম্ভবত পাল্টা প্রশ্ন করতে বেশি পছন্দ করে। নীলাও শ্রাবণের বেশিরভাগ প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করত। শ্রাবণ বলল, যা বলি লক্ষ্মী মেয়ের মতো শোনো, কোনো কথা না। নীলা ফিরল। তারপর শ্রাবণ হাতের থেকে বেলি ফুলের মালা দিয়ে নীলার খোপায় পরিয়ে দিল। হাত ধরে হাতে রেশমি চুড়ি একে একে পরিয়ে দিল সব। হাঁটু গেড়ে বসে নীলাকে বলল, জুতা খুলে পা একটু উপরে তোলো। নীলা তুলল। নীলার পায়ে পায়েল পরিয়ে দিল শ্রাবণ। তারপর নীলাকে বলল, এবার ঠিক করে দাঁড়াও। শ্রাবণ মন ভরে দেখতে লাগলো নীলাকে। শ্রাবণের হাত ধরে নীলা বলল, সব সময় এভাবে থাকবে তো? এবার শ্রাবণের পাল্টা প্রশ্ন, কি মনে হয়? নীলার উত্তর, জানি না। কিছুক্ষণ আগেও হাসি খুশি থাকা মুখটি মলিন হয়ে গেল শ্রাবণের। নীলার হাত ধরে সে বলল, জানো নীলা, আমার মা বাবা থেকেও নেই, আমার পাশে দাঁড়ানোর মতো আপন বলতে কেউ নেই। শ্রাবণের কথায় নীলা অবাক হয়ে তাকিয়ে থাকলো। এক ঝাঁক কৌতূহল এসে বাসা বাঁধল তার মনে। শ্রাবণ বলল, তোমাকে আমার কিছু কথা বলার ছিল নীলা। শ্রাবণ তার সব কথা নীলাকে বলতে শুরু করলো। নীলা মন দিয়ে সব শুনলো। সে খেয়াল করে দেখলো যে কথা বলতে গিয়ে শ্রাবণের গলা জড়িয়ে আসছিল বারবার। সব বলা শেষ করে নীলার হাত আরো শক্ত করে ধরে বলল, তুমি আমার অন্ধকার জীবনে এক টুকরো আলোর মতো, যাকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখতে চাই। শ্রাবণের চোখে তখন কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়তে গিয়েও থেমে আসছে চোখের কোণে। নীলা তার শাড়ির আঁচল দিয়ে সে পানি যত্ন সহকারে মুছে দিয়ে বলল, তুমি ছেড়ে যেও না। কখনো যাব না, আমিও না। শ্রাবণ নীলাকে একটু কাছে টেনে কপালের মাঝে ঠিক যেখানে টিপ পরে মেয়েরা সেখানে চুমু খেলো। নীলা লজ্জায় শ্রাবণের বুকে মুখ লুকালো। আর শ্রাবণ আলতো করে জড়িয়ে ধরলো নীলাকে এবং নীলার কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। শ্রাবণের বুকে মুখ লুকিয়ে রাখা নীলা উত্তর দিল, আমিও। তখন শ্রাবণ বলল, কি? নীলা বলল, ভালোবাসি। শ্রাবণ বলল, কাকে? নীলা বলল, এই পাগলটাকে। কিছুক্ষণ এভাবে থাকার পর দুজন পার্কের বেঞ্চে বসলো। শ্রাবণের কাঁধে মাথা রাখলো নীলা। তারপর দুজনের আবার শত স্বপ্নের ঘর বাঁধা শুরু। কথার এক পর্যায়ে শ্রাবণ বলল, ওই শোনো। নীলা বলল, কি? শ্রাবণ বলল, এখন থেকে যতবার আমার সাথে দেখা করবে প্রতিবারই এভাবে শাড়ি, চুড়ি, পায়েল, বেলি ফুলের মালা খোপা করে আসবা। কিছুটা হেসে নীলা বলল, এভাবে আসলে তোমার ভালো লাগবে? সন্তুষ্টির ইশারাতে শ্রাবণ উত্তর দিল, খুব। সেদিনের পর থেকে শ্রাবণের সাথে বের হলে খোপায় বেলি ফুলের মালা, সাথে লাল কিংবা নীল রঙের শাড়ি, নানান রঙের রেশমি চুড়ি কিংবা পায়েল, কোনোটাই পড়তে ভুল হতো না নীলার। আজও পরনে তার কালো শাড়ি, চুড়ি। তবে আজ সে শ্রাবণের সাথে দেখা করতে আসেনি, এসেছিল সে তৃতীয় ব্যক্তির সাথে দেখা করতে। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। গল্পের আগামাথা হয়তো তোমরা বুঝতে পারতেছো না, অথবা একটু একটু বুঝতে পারতেছো, কিন্তু কয়েকটা পার্ট শোনো, দেখবা গল্পের মধ্যে আসক্ত হয়ে যাবা তোমরা। তো আল্লাহ হাফেজ গাইস, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। মায়ের বিয়ের প্রথম কয়েক মাস মায়ের সাথে দেখা করতে যায়নি শ্রাবণ। তখন সে বিশ্বাস করতে শুরু করলো মায়ের প্রতিও ঘৃণা আসে। তবে মা এবং মামাদের অসহায়ত্বের কথা চিন্তা করে মায়ের প্রতি ঘৃণা কমে গেল শ্রাবণের। প্রথম যেদিন মাকে দেখতে গিয়েছিল সেদিন সে মাকে তেমন কিছু বলেনি, শুধু মা কেন বিয়েটা করলো সে নিয়ে একটি প্রশ্ন ছুড়ে দিল শ্রাবণ। বাকি সময় মা একাই বলেছিল সব, এমনকি কোনো প্রশ্নের উত্তর দিতে চায়নি শ্রাবণ। কেবল মায়ের মুখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। মায়ের প্রশ্নগুলো ছিল এমন, এতদিন আসনি কেন?
তোমার বাবা কেমন আছে? আর নতুন মাকে শ্রাবণ তার সব কথাই বলতো। একদিন নীলার কথাও বলে দিল সে। সেদিন শ্রাবণ তার মাকে বলল, আপনাকে কিছু কথা বলতে চাই। শ্রাবণের মা বলল, কি বলবে বলো। প্রথমে কিছুটা সংকোচ বোধ করলেও ধীরে ধীরে নীলার কথা বলে ফেললো শ্রাবণ। নীলা আমার বান্ধবীর নাম, সে আমাকে জানে, চিনে, বুঝে। সে আপনাদের কথাও জানে, আমি বলেছি তাকে। সে সব জেনে শুনেও আমার পাশে থাকবে বলেছে। ছেলের কথা শুনে শ্রাবণের মা মনে মনে খুশি হলেন এবং বললেন, আগে কখনো বলনি যে? তখন শ্রাবণ বলল, বলবো বলবো করেও আর বলা হয়নি। তখন মা জিজ্ঞেস করলো, তোমার সাথে পড়ে? তখন শ্রাবণ বলল, না, আমার জুনিয়র। মা বলল, একদিন আমার কাছে নিয়ে এসো। শ্রাবণ বলল, আচ্ছা। তার মা জিজ্ঞেস করলো, দেখতে কেমন? শ্রাবণ বলল, ভালো। তোমার বাবা কেমন আছেন? তখন শ্রাবণ বলল, জানি না। তার মা বলল, কেন? শ্রাবণ বলল, বাসায় যাওয়া হয়ে ওঠে না। তার মা বলল, কল দাও না। তখন শ্রাবণ বলল, বাড়তি টাকা লাগে। তার মা বলল, বাবার সাথে কথা বলো, নতুন মায়ের সাথে কথা হয় না। শ্রাবণ বলল, বাবা নামক মানুষটার সাথেই তো বলি না, আর ওনার সাথে কি বলবো? ওই লোকটাকে আমার কেমন যেন ভালো লাগে না। তখন তার মা জিজ্ঞেস করলো, কোন লোকটা? নতুন বাবা? নতুন বাবা শব্দটি শুনতে প্রস্তুত ছিল না শ্রাবণ, আর সে কখনো শুনতে চায়নি এটা। তাই সে তার মাকে কোন সুরে বলল, বাবা মা একবারই আসে আর একবারই হয়, এদের পরে অন্য কেউ বাবা হয় না। তারা বড় জোর চেষ্টা করতে পারে, কিন্তু বাবা মা হতে পারে না। ছেলের এত গম্ভীর কথায় মা কিছুটা চমকে উঠল। মা ছেলে কখনো হেসে কথা বলতো না তেমন, মন খুলে কথা বলতে চাইতো না খুব একটা। কারণটা হয়তো তাদের সময়টাই গম্ভীর। মায়ের সাথে দেখা করার কথা যখন নীলাকে বলা হলো, নীলা অনেক খুশি হয়ে গেল, কারণ তার খুব ইচ্ছে ছিল শ্রাবণের মাকে দেখার, শোনার এবং জানার। নীলা শ্রাবণের মাকে দেখেছিল, শুনেছিল, তবে কখনো জানতে পারেনি, কখনো বুঝতে পারেনি। শুধু মাকে নয়, সে শ্রাবণকেও বুঝতে পারেনি কখনো। সে কখনো ভাবতে পারেনি মানুষের জীবন, অনুভূতি, এমনকি মানুষের ভাগ্য এতটা অদ্ভুত হতে পারে, কতটা নির্মম হতে পারে। পৃথিবী কখনো বুঝতে চেষ্টা করে না যেসব মানুষের আবেগ, অনুভূতি, কষ্ট, রাগ কিংবা অভিমান, আর এইসব বুঝতে গিয়ে পৃথিবীর কাছে তারা যা পায়, উপহাসের ভরপুর একরাশ অট্টহাসিযুক্ত পাগল উপাধি। শ্রাবণ কিংবা তার মায়ের ভাগ্যেও কোনো কিছু কম জুটল না। অন্যদিনের মতো সেদিনও নীলা শাড়ি পরেছিল, মিলিয়ে চুড়ি, এমনকি পায়েলও দিয়েছিল পায়ে। শ্রাবণের মায়ের সাথে দেখা করার জন্য অনেক আগ্রহের সমপরিমাণ অনেক ভয়ও ছিল নীলার। মায়ের কাছে যখন শ্রাবণ নীলাকে নিয়ে আসে, তখন বাসায় মা আর বাসার কাজের মহিলা ছাড়া আর কেউ ছিল না। শ্রাবণ তার মায়ের সাথে তার দ্বিতীয় বাবা না থাকার সময়গুলোতে দেখা করত। সে কখনো চাইতো না তার দ্বিতীয় বাবার সামনে পড়তে। শ্রাবণ শুরু থেকে মানুষটাকে অনেক ঘৃণা করে। শ্রাবণের পরিধির সব মানুষই তার ঘৃণার তালিকায় ছিল, শুধু দুটি মানুষ ছাড়া, তার মা এবং নীলা। আর এ দুটি মানুষই যখন তার কাছ থেকে দূরে চলে যায়, তখনই সে পাগলের মতো হয়ে যায়। আর এই পাগলামি কেবল একটু গুরুত্বের, একটু মায়ার, একটু পাশে থাকার এবং একটু ভালোবাসার। শ্রাবণ যখন নীলাকে নিয়ে তার মায়ের রুমে প্রবেশ করে, তার মা তখন ঘুমাচ্ছিলেন। নীলাকে মায়ের এক পাশে বসিয়ে শ্রাবণ ওনার মাথার পাশে বসলো। তারপর মায়ের কপালে হাত বুলিয়ে আস্তে আস্তে মা বলে ডাকলো। তিনি কে বলে জেগে উঠলেন। শ্রাবণ মায়ের হাত ছুঁয়ে বলল, মা, আমি শ্রাবণ। তার মা বলল, কখন আসছো? শ্রাবণ বলল, একটু আগে। তারপর নীলার দিকে ইশারা করে শ্রাবণ তার মাকে বলল, মা, নীলা আপনাকে যার কথা বলছিলাম। মা তখন উঠে বসলেন আর বললেন, সে এত দূরে বসে আছে কেন? আমাকে ভয় পায় সে? না মা, এ কথা বলে নীলা মায়ের কাছে এসে বসলো। নীলার হাত ধরে নীলার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন মা। দ্বিতীয় বিয়ের পর তিনি কখনো বাইরে বের হতে পারেননি, তাই নতুন কোনো মুখ আর দেখা হয়নি তার। প্রথম শ্রাবণের মামা মাঝে মাঝে আসতো, পরবর্তীতে সেটাও কমে গেল অনেক। গত কয়েক মাস স্বামী, ছেলে আর কাজের খালার মুখ ছাড়া আর কারো মুখ দেখতে পাননি তিনি। তাই অনেকদিন পর নতুন মুখ দেখে অনেকক্ষণ তাকিয়েছিলেন তিনি। নীলা কখনো মায়ের, আবার কখনো শ্রাবণের মুখের দিকে তাকাচ্ছিল বারবার। তখনও ভয় পাচ্ছিল নীলা। তাকিয়ে থাকতে থাকতে মায়ের চোখে পানি চলে আসলো। নীলা দেখতে পেয়ে শ্রাবণকে ইশারা করলো। শ্রাবণ মায়ের হাত ধরে বলল, মা, আপনার চোখে পানি। চোখের পানি আড়াল করে মা বলল, বেশ কিছুদিন ধরে হঠাৎ হঠাৎ চোখ দিয়ে পানি ঝরে। তারপর নীলাকে উদ্দেশ্য করে বললেন, তোমার বাসায় কে কে আছে? নীলা উত্তর দিল, বাবা, মা আর আমরা দুই বোন। তারপর শুরু হলো মায়ের প্রশ্ন উত্তর পর্ব। মা জিজ্ঞেস করলো, তুমি বড়? নীলা বলল, হ্যাঁ। বাবা কি করেন? নীলা বলল, স্কুলের শিক্ষক। মা জিজ্ঞেস করলো, তোমার মা কি করে? নীলা বলল, আমার মা গৃহিণী। ভয় কাটিয়ে নীলা মাকে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন? এভাবে তারা কিছুক্ষণ কথা বলার পর মা
খালাকে ডাকলেন। তারপর নীলাকে বললেন, কি খাবে? শ্রাবণ মাকে থামিয়ে বলল, আমরা কিছু খাবো না মা। ছেলের কথা শুনে